তিতলি হওয়া পর্যন্ত সময়গুলো অনেক সুন্দর ছিল। বিয়ের পর শ্বশুর শাশুড়ির সেবা সংসার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরও আবিদের জন্য মলি রাতে সেজে গুজিয়ে থাকতো, মন জোগানোর চেষ্টা করত। বাধার সাথে যখন তোতন পেটে আসে, আর সেই সময় শাশুড়িও বিছানায় পড়া, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিল। সারাদিন সংসার সামলে, অসুস্থ শাশুড়িকে সামলে, তারপর আর মলির কিছু করতে ইচ্ছে হতো না। তিতলিকেও দেখতে হতো, বিছানার একপাশে শুয়ে পড়লো মরার মতন ঘুমতো। শরীরে পানি চলে এসেছিল, দেখতে মলি অনেকটা ফুটবলের মতো হয়ে গেল। আবিদেরও ব্যস্ততা বেড়ে গেল। আস্তে আস্তে দুদিন করে স্বামী স্ত্রীর মাঝে এক পাহাড় সমান দূরত্ব তৈরি হয়ে যায়। আর তিতলি গুণাক্ষরেও টের পায়নি। প্রথম যেদিন টের পেল মলি যে আবিদের বাইরে কারোর সাথে অ্যাফেয়ার চলছে, বিশ্বাসই হলো না। বাসায় এসে দ্বিধায় পড়ে গিয়েছিল আবিদকে কি করে সে জিজ্ঞেস করবে। সে রাতে আর নিজের রুমে আসেনি, শাশুড়ির পায়ের কাছেই ঘুমিয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হলো আবিদ ও তাকে ডাকেনি। তাদের কথা হয় একেবারে সকালে নাস্তার টেবিলে। আবিদ সকালে নাস্তার টেবিলে পেপার পড়ছিল আর মলি সব রেডি করে সামনে রাখছিল। নিজ থেকে মলি কথা বলল, আমি আসিনি রাতে রুমে, তুমিও তো একটা বার ডাকলে না। অভিমানী সুরে মলি আবিদের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো। আবিদ খপ করে হাত ধরে বলল, সারা রাত অপেক্ষা করলাম তোমার জন্য, ভাবছি মায়ের স্বাস্থ্য হয়তো বেশি খারাপ, তাই আসুনি। তা না হলে কি আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারি বলো? তিতলিও আমার সাথে সাথে অপেক্ষা করে ঘুমালো। এমন সুন্দর অভিনয় মলিন মতন সহজ সরল মেয়ে ধরার বাইরে, এটা আবিদ জানে, তাই তো খুব দ্রুতই রাগ পড়ে গেল। সেই রাতে মলি খুব দ্রুতই আবিদের কাছে চলে আসে। ভালোবাসায় তারা দুজন মাখামাখি হয়ে ঘুমিয়ে পড়ে। মলি সেই আগের দুনিয়ায় ডুবে যায়, নিজের সংসার, বাচ্চা, স্বামী, অথচ কঠিন বাস্তবতা খুব শীঘ্রই তাকে গ্রাস করবে। তোতন যখন মলির পেটে 8 মাস, তখন মলির শাশুড়ি ইন্তেকাল করলো। সন্ধ্যার পর থেকেই মলি আবিদকে ফোন করে যাচ্ছে। আবিদ খুব বিজি ছিল অফিসে, তাই তাকে পাওয়া যাচ্ছিল না। মলির শাশুড়ি আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে। রাত 12টার দিকে প্রস্রাব পায়খানা করে সমস্ত বিছানা নোংরা করলো, ঘোংরাতে থাকে। খুব দ্রুত হাসপাতালে নেবার জন্য সব গুছোতে থাকলেই দেখলো শাশুড়ি নিস্তেজ হয়ে আসছে। আস্তে আস্তে বাম দিকে তার মাথা ঢলে পড়ল। সব দৃশ্য মল্লির চোখের সামনে। গা গুলিয়েছিল, বমি পাচ্ছিল, আর শাশুড়িকে বাঁচাতে পারছে না জেনেও বুঝো নিজের দিক বেদিক শূন্য হয়ে যাচ্ছিল। আবির যখন বাসায় ঢুকলো, তখন তার মায়ের রুম থেকে বেশি আসছিল কান্নার আওয়াজ। কাজের মেয়েটা চাপা গলায় কি যেন বিলাপ করে যাচ্ছিল। এদিকে মলির ফ্লোরে হাত পা ছাড়িয়ে বসেছিল। ওর বিধ্বস্ত অবস্থা দেখে আবিদ কি মা এর জন্য কান্না করবে, নাকি ওর ওয়াইফকে হাসপাতালে নিয়ে যাবে, সে দ্বিধায় পড়ে গেল। এই ঘটনায় বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হলো মলিকে। সব মিলিয়ে এই ধকল কাটতে কাটতে অনেকগুলো দিন লেগে যায় তার। হাসপাতালের দিনগুলো ভীষণ ভয়ঙ্কর ছিল। মলি শাশুড়ির এতদিন বিছানায় পড়েছিল, মলি তার সেবা করতে করতে একটুও বিরক্ত হতো না। হাসপাতালের বেডে শুয়ে টের পাচ্ছিল এইভাবে শুয়ে থাকলে মন খানিকটা ছোট হয়ে আসে। 5 দিন শেষ হলে মলি বাসায় ফিরে আসে, একদম একা হয়ে গেল। আবিদ সারাদিন অফিসে থাকে, মলি তিতলি নিয়ে বিজি থাকার চেষ্টা করে। অনেক মাস পরই তার কুল জুড়ে আসে তোতন। তোতন আসার পর মলির ব্যস্ততা এত বেড়ে যায় যে এদিকে আবিদের সাথে তার কখনো দেখা হয় তো কখনো হয় না। ওদের রুমটাও আলাদা হয়ে যায়, কারণ সারাদিন আবিদ অফিস শেষ করে ঘুমোতে চায় নিরিবিলি। তখনও মলির মাঝে এই বোধোদয় হয়নি যে আবিদ হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রায় 3 মাস পর এক রাতে মলি একটু সময় করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আবিদের রুমে আসে। কিন্তু এসে আবিদের রুম লক পায়। দরজা নক করার পরপর আবিদ দরজা খুলে দিয়েই অবাক দৃষ্টিতে মলির দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মলি পাশে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু আবিদের কোনো সাড়া না পেয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রাণের মানুষ, কতদিন পর তার কাছে আসা, অথচ তার কাছ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছে না মলি। মলি আরেকটু ক্লোজ হবার চেষ্টা করলে আবিদ হাতটাকে সরিয়ে দেয়। মলি মনে মনে কষ্ট পায়। আবিদকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে। আবিদ মলের দিকে ঘুরে শোয়। মলে আবিদের বুকের কাছে এসেই আবিদের ঘাড়ে নাক মুখ ঘষতে থাকে, ঠিক যেমন বিড়াল ছানা খুব শখ করে আদর খুঁজতে ব্যস্ত। হঠাৎই আবির বলে ওঠে, মলের দিকে তাকিয়ে বলে, তুমি বাচ্চাদের রেখে কেন এসেছো মলি? মলে একরাশ কষ্ট চোখে নিয়ে আবিদের দিকে তাকিয়ে বলে, কতদিন পর আমরা একসাথে সময় পেলাম আবিদ, কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে?
আবিদ চোখ বন্ধ করলে বলল, তুমি চলে এসেছো, বাচ্চাদের ঘুম ভেঙে যায় যদি। তাই বললাম। সত্যি বলতে খুব ঘুম পাচ্ছে আমার। মলি টুপ করে কান্না গিলে ফেলল। তারপর বলল, সরি আবিদ, তুমি ঘুমাও, কিছুক্ষণ থাকি তোমার পাশে। আবির ঘাড় কাত করে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে লাগলো। কিন্তু সারা রাত মলির ঘুম হলো না। বারবার মনে হতে থাকলো, আবির কি তাকে অবজ্ঞা অবহেলা করলো, নাকি সত্যি ঘুম পেয়েছে। কষ্ট বুকে নিয়ে এক সময় রুম ত্যাগ করলো। বর্তমানে তিতলি অনেকটাই সুস্থ হওয়াতে তিতলিকে নিয়ে মলে আজকে স্কুলে নিয়ে এসেছে। স্কুলে দিয়েই একটা সুপার শপে গেল কিছু টুকটাক জিনিসপত্র কিনতে। হঠাৎ কিছু পারফিউম এর অফার দেখে সেগুলো হাতে নিয়ে দেখলো পিছন থেকে কেউ একজন তাকে ডেকে উঠলো, মলি, তুমি মলি না? পিছন ফিরে তাকাতেই দেখলো ফাহাদ দাঁড়িয়ে আছে। ফাহাদের সাথে শেষ দেখা হয়েছিল অনার্স ফাইনাল এক্সামে, তারপর আর দেখা হয়নি। আরে ফাহাদ, তুমি এখানে? হ্যাঁ, অবশ্যই আমি মলি। কতদিন পর দেখা হলো, সেই ফাইনাল এক্সামের দিন দেখেছিলাম, তারপর আর কখনো দেখা হলো না। মলি বেশ অস্বস্তি বোধ করলো। ফাহাদ এখনো সেই রকমই হ্যান্ডসাম আছে। কলেজে ক্রাশ বয় ছিল, আর মলি বরাবরই সাদাসিধা, তেমন কথাই হতো না তাদের। আজ এতদিন পর দেখা, চলো কোথাও বসি, হেসে ফাহাদ বলল। ইতস্ত করলো প্রথমে, তারপর মলিও হেসে বলল, হ্যাঁ চলো কোথাও বসি। কফি? হ্যাঁ অবশ্যই। কফি খেতে খেতে আনমনে মলি বাইরে তাকালো। আবারও বৃষ্টি শুরু হচ্ছে। সিজনের এই বৃষ্টি শুরু হলে আর থামাথামি নেই। গলা কেশে ফাহাদ কথা শুরু করলো, কি করছো আজকাল? তোমার হাজবেন্ড ভালো আছেন? কফির মগটা হাতে রেখে মলি বলল, মেয়েটাকে স্কুলে দিয়ে আসি, বাসায় 2 বছরের ছেলে আছে, আর বর। বেশ আছি, সব মিলে ভালো। আর তুমি, ছেলে মেয়ে কয়জন তোমার? ফাহাদ উচ্চস্বরে হেসে বলল, কিসের ছেলে মেয়ে, বিয়েই তো করিনি। মলি অবাক নয়নে ফাহাদকে দেখলো, তারপর আর কিছু বলতে পারলো না। তবে ফাহাদ চট করে বলে ফেলল, তোমার মতো কাউকে পাইনি, তাই বিয়ে করা হলো না আমার। এই কথা বলে আবার উচ্চস্বরে হাসা শুরু করলো। আরে আরে, মজা করলাম, জাস্ট ফান। কিন্তু মল্লির এই মজা হজম হলো না। ও তো কখনোই তেমন কথাই বলতো না ফুহাদের সাথে। সে কি আসলেই মজা করছিল? ফাহাদ সেদিন মলির ফোন নাম্বার চেয়েছিল। মলিও স্মরণ মূলে ফোন নাম্বারটি দিল। পরের দিন সকালে ঘুম ভাঙলো হোয়াটসঅ্যাপের মেসেজ টোনে, গুড মর্নিং মলি। ফোন হাতে নিজের মেসেজে রিপ্লাই দিল, গুড মর্নিং। ঘুম ভাঙলো, কিন্তু এ পর্যায়ে মলিন আর মেসেজে আনসার দিতে পারেনি। তোতন উঠে যাওয়াতে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। হাতে সময় একদমই কম। নাস্তা হয়তো বুয়া কিছু একটা করে রাখবে, কিন্তু টেবিলে সাজানো সে নিজ হাতেই করে। আবার আবিদের লাঞ্চ বক্স রেডি করে দেয়া, সাথে তিতলি স্কুলের জন্য রেডি হওয়া, সব মিলে সকালবেলা সে খুব বিজি থাকে। তিতলিকে রেডি করে নিচে নেমে দেখলো আবিদ নাস্তা করছে, সাথে পেপারে হেডলাইনগুলোতে চোখ বুলাচ্ছে। তিতলি দৌড়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। আবিদ ও প্রত্যুত্তরে মেয়েকে কপালে চুমু খায়। সে বলল, কে বলল তাদের সংসারে কোনো সুখ নেই? এই যে সুখ টিকরে পড়ছে চারপাশ। মলি ভাবে হয়তো আমাকে ভালোবাসে না আবিদ, কিন্তু বাইরের মানুষ তো বুঝতে পারে না, কিংবা বাচ্চারা তো বঞ্চিত হচ্ছে না কিছু থেকে। দীর্ঘশ্বাস ছেড়ে তিতলিকে সে তাড়া দিয়ে দেয় মলি। প্লিজ আম্মু, দ্রুত করো, চিৎকার করে ড্রাইভারকে ডাকে গাড়ি বের করতে। যেতে যেতে কেউ কারোর সাথে আর কোনো কথা বলল না। যাবার আগে বুয়াকে লাঞ্চ বক্সটা বলল আবিদের ড্রাইভারকে বুঝিয়ে দিতে। প্রতিদিনের সকাল এভাবেই শুরু হয় মলির, কিন্তু উপরে কাট কাট ভাব থাকলেও ভিতরে ভিতরে ভালোবাসার জন্য ঘুমড়ে মরে। আবিদের একটুখানি ভালোবাসাই কিন্তু তাকে মোমের মতো গলিয়ে ফেলতে পারে। হয়তো এক সময় ভিতরটাও কাঠে পরিণত হবে। এসব ভাবতে ভাবতে স্কুলে চলে এসেছে। তিতলিকে দিয়ে স্কুল থেকে বের হওয়াও ভাবলো একটু বাসায় চলে গিয়ে রেস্ট নেবে, পরে না হয় ড্রাইভারকে পাঠিয়ে দেবে। এমন সময় হোয়াটসঅ্যাপে আবার মেসেজ আসলো, কেমন আছো? গাড়িতে বসে বসে মলি উত্তর দিল, ভালো, তুমি? আজ স্কুলে আসোনি? এসেছি তো, ভালো লাগছে না, তাই বাসায় যাচ্ছি। আহ। তারপর অনেকক্ষণ আর কোনো কথা হলো না ফাহাদের সাথে। বাসায় ঢুকে ময়নাকে বলল কড়া করে দুধ চা দিতে। কিছুক্ষণ পরেই ময়না চা নিয়ে হাজির। চায়ে চুমুক দিয়ে ময়নাকে বলল, স্যারের না লাঞ্চ বক্স তো নেয় নেই। বিস্ময় চোখে মলি তাকিয়ে বলল, কেন, তুমি ড্রাইভারকে দিলে না? কাচুমাচু হয়ে ময়না বলল, কখন জানি চলে গেল, টেরই পাইনি। মলি বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, তুমি জানো তোমার স্যারের কম মশলা খাবার খাওয়া লাগে, তারপর আবার ভুল কিভাবে হয়?
চাটা এক চুমুকে শেষ করে ঘড়ি দেখে উঠে পড়ল মলি। পরনের শাড়ি ঠিক করতে করতে ময়নাকে বলল ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। হন্তদন্ত হয়ে আবিদের অফিসের দিকেই ছুটল মলি লাঞ্চ বক্স দিয়ে। তারপর আবার মেয়ের স্কুলে যাবে সে। রেস্ট নেবার জোনে একদম। যা নেবে গাড়িতেই নিতে হবে। প্রায় 45 মিনিট পর আবিদের অফিসে পৌঁছালো মলি। অফিসে ঢুকতেই রিসেপশনিস্ট সালাম দিয়ে বলল ম্যাম বসুন, স্যার মিটিংয়ে আছে। মলি কি মনে করে বলল বসবো না, শুনুন স্যারের লাঞ্চ বক্সটা দিবেন ওনাকে প্লিজ, আমি আবার মেয়ের স্কুলে যাব। রিসেপশনিস্ট হাসি মুখে বলল দিব ম্যাম। মলি চলেই যাচ্ছিল, কি মনে করে আবার বলল আচ্ছা বক্সটা দিন, আমি দেখা করতে যাচ্ছি। এবার মেয়েটা আমতা আমতা করছিল আর বলছিল ম্যাম স্যার তো মিটিংয়ে। মলি যেন কিছুই শুনল না, দ্রুত পায়ে আবিদের রুমের দিকে এগুলো। দরজায় নক না করেই হুট করে ঢুকে গেল সে। ঢুকে এমন বাজে পরিস্থিতিতে পড়তে হবে তাকে। কে? আবিদের অ্যাসিস্ট্যান্ট। এত কাছাকাছি বসে আবিদের মুখ পুরোটা পুড়ে দিচ্ছিল। আবিদও হাসি মুখে চিবোচ্ছিল। মলি এহেন অবস্থা কি বলবে বুঝতে পারছে না। উল্টা আবিদ দমকে উঠল, আশ্চর্য, তুমি এসেছো, রিসেপশনিস্ট তোমাকে জানায়নি কেন? মলি ছলছল চোখে বলল হয়তো তোমাদের খাওয়া দাওয়ার ব্যাঘাত ঘটতো তাই জানায়নি। এনজয় ইউর মিল বলে লাঞ্চ বক্স ফেলেই দৌড়ে চলে যাচ্ছিল সে। কে আর আবিদ একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন কিছুই হয়নি তাদের। আর ওদিকে মলির পা টলছিল, কোনো রকমে গাড়িতে উঠে বসলো, বলে স্কুলে চলো। পুরো রাস্তা নিঃশব্দে সে কেঁদেই যাচ্ছিল। এই হচ্ছে তার সংসার, আর সংসারে তার অবস্থান, যেখানে থাকা না থাকা কোনো ব্যাপার না আবিদদের কাছে। মেয়ের স্কুলের সামনে এসে ভালো করে চোখ মুছে নিল মলি। মেয়েকে স্কুল থেকে পিক করেই বাসায় দিকে ছুটলো। মাঝখানে ফ্রাইডে আর স্যাটারডে ছুটি, ভাবলো বাসায় গিয়েই একটু মায়ের বাসায় দিকে যাবে, একটু স্বস্তি দরকার। বিকেল হতেই তোতন আর তিতলিকে নিয়ে মায়ের বাসায় গেল মলি। মলির বাবা মারা গেছে অনেক আগে। মা আছে, বড় ভাই, তার বউ বাচ্চা সহ একটা ছোট্ট বাসাতে থাকেন তারা। মলির খুব কমই আসা হয়। বাহিরের প্রতিটা মানুষ জানেন তারা হ্যাপি ফ্যামিলি, অথচ মলি জানে প্রতি মুহূর্তে কত মিথ্যে অভিনয় করে যাচ্ছে তার সাথে। তোতন তিতলিকে নিয়ে দেখে যেন মলির মার প্রাণ ফিরে এলো। কতদিন পর ঢাকায় থাকে তারা, অথচ দেখা সাক্ষাৎ নেই। আসলে মলির ভাই বউ, এই জন্য মলি এই বাসাতে কম আসে। তবে এবার ভাবলো একটু বেশি দিনই থাকবে। সন্ধ্যায় একসাথে বসে মলি ও তার মা চা আলাপ করছিল। জামাই আসবে রাতে। মলি বিরক্ত হয়ে বলল জামাই জামাই করো না মা, সব সময় কেন ওর আশা লাগবে? এবার আমিই থাকবো তিতলি আর তোতনকে নিয়ে বেশ কয়েকদিন। সে কি, ওদের স্কুল আছে না? এখান থেকেই নিয়ে যাব তিতলিকে। তোতন তোমার কাছে থাকবে কিছুক্ষণ। কেন মা, আমি কি আসতে পারি না? হঠাৎ মলির ভাইয়ের বউ জয়ের আগমন। আসতে পারবো না কেন মলি, অবশ্যই আসবা। কিন্তু দুলাভাই আসলো না, কিছু না জানিয়ে হঠাৎ আসলা, কোনো ঝামেলা হলো না তো? মলি পিছনে না ফিরেই বলল ঝামেলা হলেই কি বাবার বাড়িতে আসতে হয় ভাবি? তুমি তো প্রতি সপ্তাহে যাও বাবার বাড়িতে, সেটা কি ঝামেলা হলেও যাও? মলির কণ্ঠে একরাশ অভিমান। কেন সবাই এত প্রশ্ন করেছে? দুদণ্ড শান্তি কি এখনো মিলবে না? জয়ার চোখে মুখে রাজ্যের আধার। মলি সচরাচর খোঁচা মেরে কথা বলে না। জয়া কিছু বললেও পাল্টা শক্ত কোনো উত্তর দেয় না, অথচ আজকে সেই মলি এইভাবে তাকে বাবার বাড়ি যাওয়া নিয়ে খোঁটা দিল। জয়া ফুস করে বলে উঠল তোমার সাথে তো দেখি মজাও করা যাবে না মলি। আসতে না আসতেই খোঁচা মেরে কথা বলছো, শুনিয়ে দিলে। এই কথা বলে জয়া শাশুড়ির দিকে চাইলেন। ভাবছিলেন বুঝি শাশুড়ি কিছু বলবেন জয়ার হয়ে, কিন্তু মলির মা বরাবরই মতনই চুপ রইলেন। মলি কিছু বলতে চাইল, তার মা ইশারায় মানা করল। জল ঘোলা করার কি দরকার? সেই রাতে আবিদ মলিকে কয়েকবার কল দিল, কিন্তু মলি ওঠালো না। ফোন ধরেই বা কি বলবে মলি? লোকটা তো বুঝবে না। সে তো পরিবর্তন হবে না, বরঞ্চ এখানেই সবাই টের পেয়ে গেলে আরেক সমস্যা। পরের দিন সকালে মলি উঠতেই তিতলিকে নাস্তা করিয়ে রিস্কা নিল। তিতলিকে নিয়ে রিস্কা থেকে নামতেই আবিদকে দেখতে পেল মলি। আবিদকে দেখেই তিতলি দৌড়ে গিয়ে কোলে উঠিয়ে গেল। মলির অভিমান আবিদের কিছু যায় আসে না, কিন্তু ছেলে মেয়ের জন্য তার মনটা ভীষণ উথাল হয়ে আছে। কদিন থাকবে মায়ের বাসায়? মলি অন্যদিকে তাকিয়ে উত্তর দিল জানি না। আবিদ তিতলিকে কোলে নিয়ে নামতে নামতে বলল তুমি থাকলে থাকতে পারো, কিন্তু তিতলি আর তোতনকে তো ও এতদিন আমি সেখানে অ্যালাউ করব না।
মলির বুকটা বার হয়ে এলো। কাট কাট গলায় বলল, তাহলে ওদের কই পাঠিয়ে দিব তোমার কাছে? ওদের যত্ন নেওয়ার জন্য তো নিশ্চয়ই মানুষের অভাব হবে না। আবিদ গাড়িতে ওঠার আগে চোখ মুখ শক্ত করে বলল, রাতে ড্রাইভারকে পাঠিয়ে দিব, চলে এসো তোমরা। সাই সাই করে গাড়ি চোখের আড়াল হয়ে গেল। মলি এখন আর কান্না পাচ্ছে না, মনটা আঘাত পেতে পেতে পাথর হয়ে যাচ্ছে। দুপুরে খাবার টেবিলে বসেই বাইয়ের সাথে মলি ছোটোখাটো ব্যবসা করে সে বাসায় এসে খেতে, কতদিন এর জন্য এসেছিস? মলি কোনো উত্তর দিল না, অবাকও হলো না। সেজন্য এই বাড়িতে আসা আর থাকা হয় না বাঞ্ছনীয় নয় তার। জয় নীরবতা ভাঙল। দেখো, কথায় কথায় ঝগড়া করে ভাইয়ের বাড়িতে আসা বুদ্ধিমানের কাজ না মলি। মলি এবার ভাই আর জয়ের দিকে তাকালো। জয়া আবার বলা শুরু করলো, পুরুষ মানুষ কাজে ব্যস্ত থাকে, কত কিছু নিয়ে তাদের কাজ, বউদের দায়িত্ব তো তাদের বসে রাখা। মলির ভাই এ পর্যায়ে বিরক্ত হয়ে বলল, আহ, খেতে বসে এত কথা কেন? কিন্তু জয়া এখানে থামলো না। বিকেলে মলির রুমে আসলো, এসে এমন এমন কথা বলল যে মলির আর বিন্দু পরিমাণ ইচ্ছে হলো না এই বাড়িতে থাকার। পুরো রাস্তায় গাড়ি দিয়ে আস্তে আস্তে মলি ভাবছিল, আসলে ভাবি যা বলল তা ঠিকই বলেছে। মলির কি নেই তার মাঝে, যা কেয়ার আছে। মলিও তো কম সুন্দরী ছিল না এককালে। সংসার জীবনে ঢুকলেই সবাই নিজের জন্য আলাদা টাইম বের করতে পারে না। মলি সংসারে ঢুকার পরই পুরো সংসারে তার দায়িত্বে। অসুস্থ শ্বশুর শাশুড়ি, নিজের বাচ্চা, সব মিলিয়ে আর নিজেকে টাইম দিতে পারেনি। তবে নিজেকে সবসময় আদর্শ বউ হিসাবে ভেবে এসেছিল এতদিন। কিন্তু এত কিছুর পরও প্রতিদান যদি নিজের স্বামীকে হারাতে হয়, তবে এই আদর্শ বউ হিসাবে তো থাকা ব্যর্থ। মলির ভাবি আজ এগুলোই বুঝিয়েছিল। বোঝাতে বোঝাতে আকার ইঙ্গিতে আরও অনেকগুলো কথা বলছিল। বিকেলে বাচ্চাদের ঘুম পাড়াতে গিয়ে নিজেও চোখ লেগে আসছিল। এমন সময় ভাবি ঢুকলো ঘরে। ঘুমাচ্ছ নাকি? না ভাবি। বলো, কিছু বলবে? বলবো আর কি, আমি তো পরের মেয়ে, যা বলবো তাতেই আবার শত্রু মনে করো কিনা। এই বলে মলির ভাবি বিছানার এক ধারে বসে পড়ে। শোনো মলি, ছেলে মানুষ আসলে বউয়ের কাছে কি চায় বলো তো? মলি ফেল ফেল করে তাকায়। তুমি শেষ কবে আবিদকে সময় দিয়েছো? সংসারে যাবার পর থেকে শ্বশুর শাশুড়ি বাচ্চা নিয়ে আছো, নিজেদের জন্য সময় কই তোমার? একটু থেমে আবার বলল, মেয়েরা এখানেও বোকামি করছে বুঝছো। সংসার সংসার করে জামাইটাকে হারিয়ে বসে, অথচ জামাই ছাড়া সংসারে কি মূল্য আছে? আর জামাইদের কথা কি বলবো, তারা কিন্তু এটা বোঝে না। তারা পরিবারের যত্ন নিতে গিয়েই মেয়েদের এই দশা। তারা চায় মেয়েদের হোক মা দুর্গার মতো 10টা হাত, একজনই সব কাজ সামলাবে, আবার জামাইকেও সময় দিবে। মলি এ পর্যায়ে চোখের জল ছেড়ে দিল। আমি কি করব ভাবি বলো তো? কি করবো মানে? তুমি কম সুন্দরী? তোমাকে দেখে বিয়ে করে নেয় আবিদ? ছেলে মানুষ আর বিড়ালের এই ছুকনা ছুকনির অভ্যাস। নিজেদের রূপের জালে আটকাও। সময় দাও আবিদকে। আবিদ তো এখন বাসায় আসে না ঠিক মতন, রুমটাও আলাদা করে ফেলেছে। তাহলে তুমিও সে রুমে চলে যাবা, তার জন্য সাজুগুজু করবা, অ্যাক্টিং ক্রো অ্যাক্টিং ঢং করবা। জামাইকে একটু আহ্লাদ করা লাগে মলি। এত কিছু ছাড় দিয়ে ফেললে পরে তোমার হাতে কিছুই থাকবে না। আসলেই তো কিছু রইলো না, শূন্য হাতে হয়ে যাচ্ছে মলি। নিজের অজান্তেই গাড়িতে বসে চোখের পানি ফেলে যাচ্ছে। বাচ্চা দুটোকে আঁকড়ে ধরে ভাবলো, আজকেই আবিদের সাথে কথা বলবে, সব কিছু খোলামেলা ভাবে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে মলির প্রায় রাত 9টা বাজে। বাচ্চাদের ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে বিছানায় নিয়ে ঘুমিয়ে পড়ল মলি। তাতে করে রাত 10টা 30 বেজে গেল। তারপর উঠে নিজে ফ্রেশ হলো, কাভার্ড থেকে একটা মেরুন রঙের শাড়ি বের করলো। আজকে সে সাজবে মনের মতন করে, শুধুমাত্র আবিদের জন্য সাজবে। বিয়ের পরপর যেমন শাড়ি পরে আবিদের জন্য অপেক্ষা করত, ঠিক সেইভাবেই মলির প্রতিটা সাজে সেই দিনগুলোর ছোঁয়া লাগতে লাগলো। মেরুন রং আবিদের খুব পছন্দ। একবার আবিদের সাথে খুব কথা কাটাকাটি হয়েছিল। আবিদকে মানাতে দুপুরে গোসলের পরে মলি এই মেরুন শাড়িটা পরে। খাওয়ার টেবিলে বসে আবিদ এমন ভাব বিষম খায়, খাওয়াতে সে মনোযোগী দিতে পারছিল না। তাড়াহুড়া করে খাওয়া শেষ করেই রুমে গিয়ে মলির অপেক্ষারত অবস্থায় ছিল আবিদ। কিন্তু এত অপেক্ষার পরও মলির আসার নাম গন্ধ নেই। একসময় আবিদ রাগ হয়ে রুম থেকে বের হয়ে এলো। এসে দেখলো মলির ডাইনিংয়ে কি যেন কাজ করছে। আশপাশে তাকিয়ে কাউকে না দেখে
মলিকে আবিদ কোলে তুলে নিল। রুমে আসার পর মলি সে কি হাসি! মলির হাসি দেখে আবিদ বলে উঠল, খুব হাসি পাচ্ছে না? মলি হাসি থামিয়ে অভিমানী সুরে বলে উঠল, আচ্ছা আর হাসবো না। এত রাগ করো কেন আবিদ? মলির কোমর জড়িয়ে আবিদ বলে উঠল, যাতে করে সুন্দর করে সেজে আবার আমাকে পাগল বানাতে পারো, সেই জন্য রাগ করি। তারপর বিকেলে সোনার রোদের মতন তারাও একে অপরের ভালোবাসায় মাখামাখি হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মলি সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে কখনো হাসছে, আবার কখনো ভাবুক হচ্ছে। আজ কতদিন পর আবিদের জন্য শাস্তে বসেছে সে। একটা অজানা ভয় ও মলির বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজকের আবহাওয়াটা অন্যরকম, অদ্ভুত বাতাসের গন্ধ যে কোনো সময় বৃষ্টির ঝাপসা চারপাশ মুখরিত করে ফেলতে পারে। প্রেমিক প্রেমিকাদের কিংবা সদ্য বিবাহিত যুগলদের কাছে এটা একটা রোমান্টিক ওয়েদার, আবার কারোর জন্য হয়তো স্মৃতিচারণ করার রাত। প্রতিদিনই কেউ মরছে, কেউ পড়ছে, কেউ বা সুখের গড় বাঁধছে। জীবন যার কাছে যেমন সেভাবেই কেটে যাচ্ছে। আবিদ বাসায় ফিরতে ফিরতে রাত 11:30। মলে ডাইনিং টেবিলে অপেক্ষা করছিল। আবিদ যখন ঢুকলো তখন মলিকে খেয়াল করেনি, উপরেই চলে গেল। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ময়না এসে খাবার দিল। ভাইজান, ভাবি সাহেব অপেক্ষা করতেছে, নিচে বুলাইতেছে খাওনের লাগি। আবিদ কথা না বাড়িয়ে নিচে নামলো, কিন্তু নিচে নেমেই চমকে গেল। মলি মেরুর রঙে শাড়ি পরেছে। লাস্ট কবে শাড়ি পরেছিল তার মনে নেই, বেশ পরিপাটি মনে হচ্ছে। আবিদ চেয়ার টেনে বসে পড়ল, খেয়াল করলো তার সব পছন্দের মেনু আজ টেবিলে সাজানো। আবিদ খাচ্ছিল বেশ আয়াস করে, কিন্তু মনে করার চেষ্টা করছিল আজকে কি কোনো বিশেষ দিন কিনা। দুজনেই চুপচাপ খাচ্ছিল। নীরবতা ভাঙল মলি নিজেই। খাবার ভালো হয়নি? না না, ভালো হয়েছে। হঠাৎ এত আয়োজন, এত রান্নাবান্না? বাড়ি তোমার পছন্দের সব রান্না করা কি মানা? না, তা বলিনি। আবিদ থেমে তারপর আবার বলল, বাচ্চারা কোথায়? ওরা কি এত রাত অবধি জেগে থাকে? ঘুমিয়ে পড়েছে আরও আগেই। আসতেই চাচ্ছিল না নানু বাড়ি থেকে। তোতন তো অনেক কান্নাকাটি করলো। মলি যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করলো, যেন এই বছরে ওদের সম্পর্কের কোনো ফাটল আসেনি অথবা মন মালিন্য হয়নি। খাওয়ার পর্ব শেষ করে আবিদ কিছুক্ষণ টিভি দেখলো, আর এদিকে মলি সব গুছিয়ে বাচ্চাদের কাছে আসলো। রাত 12টা, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মলির বুকের ভেতরটাও অজানা ঝড়ের শব্দ মুখরিত। আবিদ ঘুমোতে যাবার আগে বাচ্চাদের এক নজরে দেখতে এলো। আবিদ যখন বাইরে বের হয়ে এলো, মলিও তার পিছনে পিছনে চলে আসলো। আবিদ খেয়ালও করলো না, তার খেয়াল হলো ঠিক যখন মলি দরজা লক করলো। কি ব্যাপার? আবিদ অবাক নয়নে প্রশ্ন করে বসলো, কি আবার, তোমার কাছে আসতে পারি না? মলি আবিদের খুব কাছে গিয়ে দাঁড়াতে আবিদ খেয়াল করলো আজকে মলিকে বেশ মোহনীয় লাগছে। মলি আবিদের দু হাত টেনে বিছানায় বসলো, তারপর আবিদের কোলে মাথা রেখে শুয়ে পড়লো চুপটি করে। আবিদকে চুপচাপ দেখে মলি নিজেই দু হাত সামনে এনে কয়েকটা চুমু খেয়ে নিল। মায়া মায়া কণ্ঠে বলতে লাগলো, আবিদ, আমাদের মধ্যকার ভালোবাসা কি ফিকে হয়ে গেছে? আবিদ ঠায় বসে রইল মূর্তির মতন, নড়ল না এক চুল পরিমাণ, কিন্তু কেঁপে ওঠে মলির শরীর, জানান দিচ্ছে সে কাঁদছে। হঠাৎ আবিদেরও মায়া হলো। মনে হলো এই মেয়েটা তো বেশ কিছু চায় না তার কাছে, স্ত্রীর অধিকার তো তার কাছে প্রাপ্যই। আবিদ মাথা নিচু করে মলির কপালে নাকে মুখে নাকে চোখে মুখে বেশ আবেগ নিয়ে চুমু খেয়ে বলল, মাঝে মাঝে শাড়ি পরলেও তো পারো। মলি রাজ্য জয় করা হাসি বুকে মাথা রেখে বলল, তুমি চাইলে রোজ পরবো। একটু একটু করে ওদের ভালোবাসা গভীর থেকে গভীর হতে লাগলো, কিন্তু শেষমেশ একটা অঘটন ঘটেই ছাড়লো। আবিদের হোয়াটসঅ্যাপ ওপেনে টুংটাং মেসেজ আসতে থাকলো। বিরক্ত হয়ে মলি ফোন ধরে কল দিয়ে বসলো কেয়াকে। ঘটনা এত দ্রুতই ঘটলো যে আবিদ ভাবেনি এই কাজটা মলি করে বসবে। কল করতেই কেয়া মধুমাখা কণ্ঠে বলে বসলো, কি ব্যাপার, আমাকে ভুলে গেলে? আর এদিকে আমি তো তোমাকে ভীষণ মিস করছি। ঝাঁঝালো কণ্ঠে মলি তখন বলে উঠলো, নির্লজ্জ মেয়ে কোথাকার, এত রাতে তুমি একের পর এক ফোনে মেসেজ দিয়েই যাচ্ছ। আমার স্বামীকে, একজন বিবাহিত পুরুষের সাথে সময় কাটাতে এতটুকু বিবেকে বাঁধে না? তোমার নাকি সবটাই টাকার জন্য? কেয়া হতভম্ব গলায় বলল, বিবাহিত পুরুষ হয়েও যদি আমার কাছে আসে তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন ম্যাম? হয়তো আপনার কাছে সেই সুখ পায় না যা আমি দিয়ে থাকি। কেয়ার ফোনের লাইনটা কাটতেই ছো মেরে আবিদ ফোন নিয়ে নিল।
তোমার সাহস তো কম না, তুমি কেয়াকে এসব বলছো কেন? মলির সারা গাছ ঘেন্নায় ডিডি করে উঠল। আবিদ, আমি তোমাকে সুখ দিতে ব্যর্থ, তাই তুমি কেয়ার কাছে যাও। তোমাদের কি এতটুকু লজ্জা করে না? আবিদ মলিন বাহুতে চেপে ধরে বলতে লাগলো, স্ত্রী অধিকার চাচ্ছ দিচ্ছি, বাচ্চা, টাকা পয়সা, গহনা গাটি, কোনো কিছুর অভাব আছে তোমার? এই যে আজকে কাছে আসছো, আমি কি তোমাকে আদর করতে চাইনি? তোমার জায়গায় তোমাকে রেখে আমি যদি বাইরে থেকে অন্য কারোর সাথে শান্তি পাই, সুখ পাই, তাহলে তোমার কি সমস্যা? আমি কি কেয়াকে তোমার সতীন বানিয়ে এনেছি এই ঘরে? মলি চিৎকার করে বলল, কোনো ভদ্র মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে না, স্ত্রী থাকতে কেন তোমার বাইরে থেকে সুখ শান্তি পেতে হবে? আবিদ রেগে মলির গাল চেপে ধরল। আমি অভদ্র? হ্যাঁ, আমি অভদ্র। দিনের পর দিন আমি তোমার সাথে সময় কাটাতে চেয়েছি, তুমি বাবা মা, সংসার, বাচ্চা সামলে আমাকে একটু বিন্দুমাত্র পরিমাণ সময় দাওনি। আর সত্যি বলতে এখন তো তোমাকে আমার থেকেও বয়স্ক লাগে। কেয়া নিজেও তো এক সন্তানের জননী, কিন্তু ওর ফিটনেস দেখেছো? তুমি জানো ও আমাকে কতটা যত্নে রাখে? তুমি আমার সংসার সামলানোর জন্য, আর কে আছে আমাকে সামলানোর জন্য। মাঝে মাঝে তোমার কাছে আসি, এই তো বেশি না? মলি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আবিদ চিৎকার করে বলে উঠল, তোমার কোনো যোগ্যতা নেই কেয়াকে অপমান করার, এখনই তাকে সরি বলো। মলি শূন্য চোখে চেয়ে রইল আবিদের দিকে। বাহিরে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাতাস বাড়ছে, এই যেন মলের মনের অবস্থার সাথে মিলমেশ করেই তাকেই সঙ্গ দিয়ে চলেছে আবহাওয়া। মলে আঁচল গুটিয়ে ধীর পায়ে রুম ত্যাগ করার পূর্বে বলল, আমি জীবন থাকতে কখনো সরি বলবো না এই বেহায়া বেশ্যা মেয়েকে। গল্পটা অনেক ইন্টারেস্টিং হবে। আমরা যারা গল্প নিয়মিত পড়ি, পরের পর্বে আরও ভালো কিছু আশা করবো ইনশাল্লাহ। চলবে।